পদবি যেহেতু বেড়ে যাচ্ছে, আমাদের দিক দিয়েও তো বাড়তেই হবে। অর্ণবের কথায় নীলা লজ্জা পেল, তারপরও নিচু স্বরে বলল, চাচ্চুর থেকে কিন্তু মামার কদর বেশি। তাই তো। এই অর্ণব, ভাবি টাবি বাদ। নীলা হইল আমগো বোন, আর ভাইগনা আমগো মামা কইই রাখবো। চুপ কর, আমার প্রিন্সেস আসবে আর আমার মেয়ে এসে তো লম্বা বাবরিগুলো সাইজ করবে। একদম আমার চুলের দিকে নজর দিবি না, বহুত শখের জিনিস। আর আমারে যে কস, নিজের গুলা দেখ একবার, পুরো সিংহের চুলের মতন হয়েছে। তাদের তিনজনের তর্ক বিতর্ক শুনে নীলা মুখ টিপে হাসছে। যাক বাবা, এই যাত্রায় সে বেঁচে গেছে, কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকলো না। সাদিদ এক ধমকে দুইটাকে চুপ করিয়ে নীলার মুখের সামনে আপেল তুলে ধরল। অনেক হাসি হয়েছে, এবার চুপচাপ খাও। নীলা মুখটা ছোট করে আকুতি ভরা কণ্ঠে বলল। সত্যি খেতে পারবো না। সাদিদ তার উত্তর শুনে অপর দিকে ফিরে নিজের ঝাপসা চোখটা মুছে নিল। সে যে নীলাকে এই অবস্থায় দেখতে পারছে না, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। তার কেমন পাখিটা আজ কি হয়ে গেছে, কতটা কষ্টে তার পাখি দিনগুলো পার করেছে, সেটা ভাবতেই সাদিদ নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছে। সে নীলার গালে হাত দিয়ে আদুরে গলায় ডেকে উঠল। প্রাণ পাখি। নীলা এবার চুপসে গেল। এই ছেলেটা বড্ড পাজি, কথায় কাজ না হলে মেয়েদের মতো ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে। নীলার অবস্থা দেখে সাদিদ তার নাকটা টিপে ধরল। আউচ, ব্যথা পাচ্ছি। তুমি আমার জান না, প্লিজ খাও। তোমার শরীরটা বড্ড খারাপ পাখি, এখন একটু খাও, বাকিটা আবার পরে খেয়ে নিও। নীলা চুপচাপ কয়েক পিস অ্যাপেলের টুকরো খেয়ে নিল। নতুবা যতক্ষণ না খাবে এই ছেলের থেকে তো তার নিস্তার নেই। কিন্তু আজকাল তার শরীরটা বড্ড খারাপ লাগে, কিছু খেলেই কেমন যেন অস্থির অস্থির লাগে। তাই তো সকালের নাস্তা সাদিদ জোর করা সত্ত্বেও সে শেষ করেনি। এখন জোরপূর্বক কয়েকটা অ্যাপেলের টুকরো খেতেই নীলার অস্থির লাগতে শুরু করলো। সে পেটে হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নীলা হঠাৎ এমন করাতে সাদিদও বড্ড অস্থির হয়ে পড়ল। এই উপরে আবেন আর ওকে। পানি। সাদিদ দ্রুত পানির বোতল হাতে তুলে নিয়ে নিজেই নীলাকে খাইয়ে দিল। তারপরও নীলাকে স্বাভাবিক না দেখে সাদিদ নিজেও চিন্তিত হয়ে পড়ল। নিজের হাজারো শরীর খারাপ আর তার গায়ে না, অথচ নীলার একটু কষ্টতেই সাদিদের যেন দম আটকে যাবার অবস্থা হয়। স্বাধীন নীলা এমন করছে কেন? হসপিটাল যাবি? হ্যাঁ ঠিক বলেছিস, আমার মাথা কাজ করে বন্ধ করে দিয়েছে ভাই। আপনি প্লিজ সব থেকে কাছের একটা হসপিটালে নিয়ে চলেন। চিন্তা করো না ভাই, 10 মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছে যাবো। শুনুন, কি জান বলো, কোথায় কষ্ট হচ্ছে? গাড়ি থামাতে বলুন। ভাই 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 গাড়ি থামান, জলদি থামান। সাথে সাথেই রাস্তার একটু সাইডে চালক গাড়ি ব্রেক করল। সাদিদ অস্থিরতায় পূর্ণ থেকেই নীলাকে বুকে আগলে নিল। পিঠে অনবরত হাত বোলাতে বোলাতে বলল, পাখি আর কিছু লাগবে? কি চাই তোমার বলো। একটু বাইরে যাব। সাদিদ আর কোনো প্রশ্ন করল না, চুপচাপ নীলাকে আগলে নিয়ে গাড়ি থেকে বের হলো। তার পেছন পেছন তানভীর, অর্ণব বের হয়ে গেল। তারাও নীলার হঠাৎ এমন করাতে চিন্তিত হয়ে পড়েছে। ফাঁকা রাস্তায় নীলা নিঃশব্দে কয়েক কদম হাঁটতে লাগলো। এই পুরোটা সময় সাদিদও একেবারে নীরব ছিল, শুধুমাত্র নীলাকে নিজের থেকে আলাদা করেনি। সে শান্ত গলাতে পানি চাইতেই সাদিদ হাত বাড়িয়ে তানভীরের থেকে পানির বোতল নিল। পানি খাইয়ে দিয়ে অস্থিরতার সাথে সাথেই বলল, বেবি এখন কেমন লাগছে? নীলা এবার হাসি পাচ্ছে। 2 দিন পর যার নাকি বেবি হবে, সে এখনও নীলাকে বেবি বলে ডাকে। নিজের হাসিটা চাপা রেখে সে বলে উঠল, আপনাকে ভীষণ টেনশনে ফেলে দিয়েছিলাম, তাই না? মার দিব বলে দিলাম, আদরে আদরে বাঁদর উচ্ছ। সাদিদের রাগী মুখখানা দেখেও নীলা হাসল। সাদিদ তারপরও শান্ত হতে পারছে না। প্রিয়তমার মুখটা আদরে ধরে বলল, কষ্ট হচ্ছে এখনো? চল হসপিটাল যাই, ডক্টরের কাছে গেলে ভালো লাগবে। প্লিজ না, আমি ঠিক আছি এখন। আপনি শুধু শুধু অতিরিক্ত চিন্তা করছেন। তাছাড়া এমনটা ইদানিং হয়, এটা কোনো ব্যাপার না। সাদিদের মন যতটা না ভালো হয়েছিল, নীলার শেষের কথাটা শুনে ততটাই খারাপ হয়ে গেল। তার পাখির এমন আগেও হয়েছে, তখন তো সাদিদও পাশে ছিল না। তার প্রাণ পাখিটা একা একা না জানে কত কষ্ট সহ্য করেছে। সাদিদের মলিন মুখটা দেখে নীলা কিছুটা আন্দাজ করতে পারল। তাই প্রসঙ্গ পাল্টে মন ভালো করবার জন্য বলে উঠল, আর হাঁটবো না, পায়ে ব্যথা করছে। সাদিদের কথাটা শুনতে দেরি নেই, তার নীলাকে পাজাগুলো করে নিতে দেরি নেই। অবশ্য তাড়াহুড়ার মধ্যেও সাদিদ নিজের প্রাণ পাখির জন্য সাবধানতা অবলম্বন করতে ভুলেনি। নীলার চোখ বেরিয়ে আসার উপক্রমে নির্লজ্জ ছেলেটা সবার সামনে এটা কি করল? আরে আরে, কোলে নিচ্ছেন কেন? নামান আমাকে, আশেপাশে কত মানুষ।
নামান বলছি। নীলার কথাগুলো সাদিদ এক কানে ঢুকাচ্ছে আর অপর কান দিয়ে বের করছে। সাদিদ তাকে একেবারে গাড়িতে এনে বসালো। তানভীর অর্ণব তো হাসছেই, তাদের সাথে ড্রাইভারও সাদিদের কাণ্ডে ঠোঁট টিপে হাসছে। বউকে যে এই ছেলে চোখে হারায় এটা আর কারো বোঝার বাকি নেই। এতক্ষণ নীলার কথা না শোনাতে নীলার খানিকটা রাগ হয়েছে। তার অভিযোগ হচ্ছে সাদিদ সবসময় এমনটা করে, তার ভালোবাসার নির্লজ্জতার সামনে কাউকে দেখে না। সাদিদ আর চোখে নীলাকে দেখছে, কিন্তু এই নিয়ে কিছু বলল না। নীলাকে শান্ত দেখে চালক আবারও ধীর গতিতে সামনে চালিয়ে যেতে লাগলো। অবশ্য সাদিদের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। প্রয়োজন পড়লে 3 দিনে ঢাকা গিয়ে পৌঁছাবো, তারপর যেন গাড়ির স্পিড খুব বেশি দেওয়া না হয়, নীলার শরীরের ওপর যেন হালকা একটা ঝাঁকিও না পড়ে। তাই চালক সেই প্রথম থেকেই বেশ সাবধানতার সাথে ড্রাইভ করে যাচ্ছে। অর্ণব তানভীর দুইজন পিছনের সিটে আর সাদিদ নীলাকে নিয়ে সামনের সিটে বসেছে। কেননা গাড়ির পেছন সাইডে সামনের তুলনায় তুলনামূলকভাবে বেশি ঝাঁকি লাগে। নীলার শরীরে হালকা ঝিমানি আসছে। সাদিদ সেটা খেয়াল করে তাকে বুকে টেনে নিয়ে বলে উঠল, ঘুমাও। এতক্ষণের রাগটা মুহূর্তেই সাদিদের আদরের কাছে গায়েব হয়ে গেল। সে চোখ বন্ধ করতেই সাদিদ তাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, কিন্তু বেশিক্ষণ পারল না। তার প্রাণ পাখিটার মধ্যে যে সাদিদের আরেকটা প্রাণ বেড়ে উঠছে, তাই নীলা বেশিক্ষণ একপাশ হয়ে থাকতে পারল না। নীলাকে নড়াচড়া করতে দেখেই সাদিদ শারীরিক অবস্থা আন্দাজ করতে পারল। তার পেছন ফিরে তানভীরকে বলে উঠল, পিছন থেকে 2টা কুশন দে তো। তানভীর কুশন নিতেই সাদিদ নীলাকে বুক থেকে সরিয়ে আস্তে করে অপর পাশে চাপিয়ে বসালো। তারপর নিজে একেবারে কোণায় বসে পায়ের উপর একটা কুশন নিয়ে নীলার উদ্দেশ্যে বলল, আসো, এখন মাথা রাখো। নীলা মাথা নিচু করল। বারবার এই ছেলেটা তাকে সব লজ্জাকর মুহূর্তের মুখোমুখি করে কেন? নীলার ইতস্তত বোধ দেখে সাদিদ তাড়া দিল, কি হলো, আসো, পড়ে যাবে তো। আমি ঠিক আছি, শুভ না এখানে। আমিও জানি তুমি ঠিক আছো, তারপর এখন শুতে হবে। নীলা আর চোখে এদিক সেদিক তাকিয়ে নিচু গলায় মিনমিনিয়ে বলল, প্লিজ না, সবাই আছে। নীলার কথা শুনেই সাদিদ এক পলক সামনে এবং পেছনে তাকালো। চালক এক ধ্যানে ড্রাইভ করছে। অর্ণবের হাতে ফোন, কিন্তু তানভীর ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে রয়েছে। সে তানভীরের চাহনি দেখে বিরক্তি মাখা কণ্ঠে বলল, তোর দিকে কি, চোখ বন্ধ করে ঘুমা। তানভীর দাঁত কেলালো। সাদিদ সেদিকে পাত্তা না দিয়ে নীলার দিকে তাকিয়ে বলে উঠল, বলে দিচ্ছি, এখন আসো। নীলা মাথা দিয়ে না বোঝাতেই সাদিদ কুশন দিয়ে রেখে নিজেই এগিয়ে গেল। তাকে সাবধানে টেনে এনে নিজেই কোলে শুয়ে দিল। নীলা ওঠার জন্য চেষ্টা করতেই সাদিদ মৃদুস্বরে ধমকে উঠল, আর তাতেই আদুরে নীলা মুখ ফুলিয়ে অপর দিকে তাকালো। সাদিদ সেটা দেখে ঠোঁট কামড়ে হেসে ফেলল। অতপর নিচু হয়ে নীলার কপালে চুমু দিতেই নীলা চোখ বড় বড় করে তাকালো। সাদিদ সেদিকে পাত্তা দিল না, আরেকটা কুশন নীলার পেটের পাশে রেখে দিয়ে বাঁধ দিল। চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন চুপচাপ ঘুমাবে, হ্যাঁ না বেবি? নীলার উত্তরের আগেই পেছন থেকে তানভীর আবারও হেসে উঠল। এবার তার হাসতে হাসতে পেট ব্যথা হবার জোগাড়। নীলা তার হাসির কারণ কিছুটা অনুমান করতে পারছে, তাই রাগী চোখে মুখে সাদিদের দিকে তাকালো। সাদিদ তার চাহনি দেখে বিরক্তি মাখা গলায় তানভীরকে ধমকালো, এমন আহাম্মকের মতো হাসছিস কেন? আমাকে যে আহাম্মক বলিস, তুই নিজেই তো এক আহাম্মকের সর্দার। নতুবা নিজের হবু বাচ্চার মাকে কেউ বেবি বলে? কয়েকদিন পর তারই তো বেবি হবে। চুপ কর, যত সব ফাউল পোলা পাইন। ও আমার কাছে বেবি আছে, আর সবসময় থাকবেও। আমাদের আরও 10টা বেবি হলেও সে আমার কাছে বেবিই থাকবে, বুঝেছিস তুই? সাদিদের কথায় তানভীরের হাসি যেন আরও ডাবল হলো। নীলার তো গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। এই ছেলেটা তো নির্লজ্জ কেন? লজ্জা শরম একেবারে নেই। সাদিদ একেবারে নিশ্চিন্ত। সে আবারও নীলাকে ঘুম পাড়াতে ব্যস্ত। তার কাছে এই মুহূর্তে নিজের প্রাণ পাখির বিশ্রাম ব্যতীত আর কিছুই বড় নয়। অন্য কিছুতে নজর দেওয়ার তার বিন্দুমাত্র সময় নেই। এতদিন পর বাবাকে কাছে পেয়ে ছোট্ট সাদমান শাহেদের কাঁধ থেকে মাথা তুলছে না। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সামনে দাঁড়ানো নিধির চোখ জোড়াও জলে চিকচিক করছে। শাহেদ ছেলের পিঠে যত্নে হাত বুলিয়ে দিয়ে নিধির গালেও হাত রাখল, আদরে গলায় ডেকে উঠল। নিধি উত্তরে কিছু বলতে পারল না। ছেলেকে চাপটে ধরে নিজেও শাহেদের বুকে হেলে পড়ল। শাহেদ নিঃশব্দে হেসে আর এক হাতে তাকেও নিজের সাথে জড়িয়ে নিয়ে রসিকতার স্বরে বলে উঠল, নিধি মাথা তুলে আস্তে করে শাহেদের বুকে একটা কিল বসালো। শাহেদ হাসতে হাসতেই ভিতরে প্রবেশ করলো। এদিক সেদিক তাকিয়ে পড়ল।
মা নামাজ পড়ছে আর বাবা একটু বেরিয়েছে। ঘরে থাকতে থাকতে নাকি শরীরে অসুখের আরও বাসা বেঁধেছে। আর বলবেন না, বাবার একটার পর একটা লেগেই থাকছে। বাবার কথা তুলতেই নিধির মনটা আবারও খারাপ হলো। নীলার ওই ঘটনার পর থেকে আরিফ মাহমুদের শরীরটা যেন নেতিয়ে পড়েছে। শাহেদ সেটা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে বলে উঠল, কি? কিন্তু মা, নিধি তার অভিমান ভরা কথা শুনে ঠোঁট টিপে মৃদু হাসল। মাসখানেক হবে তারা আবারও মিরপুরে চলে এসেছে, বলতে গেলে ইচ্ছে করেই। সাদিদের সেদিনের রেগে কথা বলার পর শাইলা রহমান আর কিচ্ছু বলেনি, কিন্তু কথা বলাও এক প্রকার বন্ধ করে দিয়েছিল। কিন্তু হুটহাট নিজের মনকে সামলাতে না পেরে রেগে যেত, সেটা সবার সাথেই। নিধির মন এমনিতেই বাবা বোনের জন্য অস্থির। সেই সময়ে শাইলা রহমানের এমন আচরণ মেনে নিতে তার বড্ড কষ্ট হচ্ছিল। তাই শাহেদকে বলে সে তখন নিজেই কয়েকটা দিন বাপের বাড়িতে থাকার জন্য চলে আসে। কেননা সে চায়নি শাইলা রহমান যখন পরে বুঝতে পারবে তখন তার কাছে অপরাধী হয়ে থাকুক। মানুষটা পরিস্থিতিতে পড়ে এমন করলেও নিধিকে সব সময় মেয়ে হিসেবে যত্ন করে রেখেছে, আর সেই কয়েকটা দিন আজ মাসে এসে ঠেকেছে। নিধি নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমের দিকে এগিয়ে যেতে ধরলে শাহেদ আবারও পেছন থেকে বলে উঠল, না, তেমন কিছু বলে যায়নি। কি জন্য? কোনো প্রয়োজন? হঠাৎ আব্বু আম্মু কেন? বাবা পাপু কই? আরিফ মাহমুদ এবং নার্গিস খাতুন পদ্মালয়ায় যেতে কিছুটা সংকোচ বোধ করলেও শাহেদের চোরাচুরির সাথে শেষ পর্যন্ত পেরে উঠল না। সাদিদ তাকে বারবার বলেছে তাদেরকে সাথে করেই যেন নিয়ে আসে, তাই ছোট ভাইয়ের এতদিন পরের একটা আবদার শাহেদ অপূর্ণ রাখেনি। সবার মুখে হাসির রেখা না থাকলেও ছোট্ট সাদমানের মুখে উপচে পড়া হাসি। বাবার কোলে থেকেই সেই হাসি মুখে এদিক সেদিক তাকাচ্ছে। কতদিন পর নিজ বাড়িতে পদার্পণ। মিনু এসে দরজা খুলে দিতেই সে চেঁচিয়ে উঠল, মিনু আন্টি, সাদমান এসেছে, সাদমান এসেছে। মিনু তার উত্তেজনায় হেসে ফেলল। সেও চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, খালাম্মা, খালুজান, দেখেন কেডা আইছে, সাদ বাবা আইছে, জলদি আহেন। শাইলা রহমান তার এমন হাঁক ডাক শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসলেন। দরজায় দাঁড়ানো সবাইকে হঠাৎ এভাবে দেখে একটু অবাক হলেও সেটা প্রকাশ করলেন না। সামনে এগিয়ে এসে শাহিদের দিকে হাত বাড়িয়ে সাদমানকে কোলে তুলে নিলেন। সম্পর্কগুলোতে কেমন যেন জড়তা এসে গিয়েছে। এখন চাইলেও আগের মতো হাসি খুশি হওয়া যায় না। তিনি বেশ ইতস্তত বোধ নিয়েই বললেন, কেমন আছেন বিআইন? এই তো কেটে যাচ্ছি দিন। তার এই উত্তরে আবারও নীরবতা ছাপিয়ে গেল। শাহেদ তাদেরকে ফ্রি করতে প্রসঙ্গ পাল্টালো, ইমা না, আম্মু আসুন, আব্বু তুমি আসুন। ওনারা সোফায় বসতেই নিধি শাইলা রহমানের পাশে এসে নিচু স্বরে বলে উঠল, মা, আপনার শরীরটা এখন কেমন? আছি ভালো। আর কোনো কথা হলো না। সব সম্পর্কগুলোর মধ্যেই যেন জং ধরে গিয়েছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও পালিশের ন্যায় ঝকঝকা করা সম্ভব হচ্ছে না। সবাই নিজেদের জড়তা নিয়েই স্বাভাবিকভাবেই টুকটাক কথাবার্তা চালিয়ে যেতে লাগলো। নিধি বউয়ের দায়িত্ব হাতে নিয়ে সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে লাগলো। ট্রে হাতে গরম গরম কফি আর নিমকি নিয়ে বসার ঘরে আসতেই কলিং বেল বেজে উঠল। নিধির সামনে ছিল বিধায়
সেন্টার টেবিলের উপর কফি ট্রে রেখে সে নিজেই দরজা খুলতে এগিয়ে গেল, কিন্তু দরজা খুলতেই তার চক্ষু চড়ক গাছ। আনন্দ নাকি অন্য কিছুতে, কিন্তু সে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তাকে স্বাভাবিক করতে নীলাই এগিয়ে আসলো, বোনকে চাপটে ধরে অশ্রুসিক্ত আটকে যাওয়া গলায় ডেকে উঠল, আপনি? এতদিন পর আদরের বোনের কণ্ঠস্বরে সেই আবেগমাখা আপনি ডাকটা শুনে নিধি শব্দ করে কেঁদে উঠল। নিজেও নীলাকে শক্ত করে আঁকড়ে ধরল। তাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে লিভিং রুমে বসা সবাই উত্তেজিত হয়ে কি হয়েছে সেটা দেখার জন্য এগিয়ে এলো। অতঃপর নিধির মতন তাদেরও একই অবস্থা। নীলাকে সচোখে দেখতে পেয়ে তারাও ভীষণ অবাক হলো। এতগুলো দিন পর প্রিয় মুখগুলো দেখে নীলা ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠল। কাঁদতে কাঁদতে মা বাবার বুকে হেলে পড়ল। অপরদিকে তারাও আপাতত পূর্বেকার সব কিছু ভুলে গিয়ে মেয়েকে সযত্নে বুকে আগলে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলো। বাবা ক্ষমা করে দাও, তোমাদের সবাইকে আমি খুব কষ্ট দিয়েছি, প্লিজ ক্ষমা করে দাও। নীলা বাবার কথায় এবার হাসল। উপস্থিত সবার মাথায় যেন এক ঝাঁক প্রশ্নের পাহাড়। সাদিত সবটা পরখ করে নীলার পাশে গিয়ে দাঁড়ালো, তার বাহুতে ধরে সোফায় বসিয়ে দিতে দিতে বলল, নীলা রেগে গেল। সবার সামনেও এই ছেলেটা এমন করবে? সাদিত সেদিকে খেয়াল না করে কিছুটা দূরে দাঁড়ানো মিনুর দিকে তাকিয়ে বলে উঠল, যা তো মিনু, তোর ছোট ভাবির জন্য এক গ্লাস নর্মাল পানি নিয়ে আয়, সাথে অরেঞ্জ জুসও। মিনু বিনা বাক্যে সাদিদের কথায় কিচেন রুমের দিকে এগিয়ে গেল। আর বাকিরা সবাই তো প্রথম থেকেই অবাক। তাহলে আবার কি অবাক হবে? শুধু তাদের চোখে মুখে অজস্র প্রশ্নেরা খেলা করছে। সাদিত এক পলক সবার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে উঠল, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? সবাই বসো, তারপর বাকি কথা বলছি। নিজেদের উত্তেজনা আপাতত চেপে রেখে তারা সবাই সাদিদের কথায় সোফায় বসল। সাদিত এক পলক নীলার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, নীলাঞ্জনাকে আমরা রাঙামাটি থেকে খুঁজে পেয়েছি। সে সেখানে কিভাবে গেল এবং কেন গেল সবটাই তোমাদের বলবো, কিন্তু আপাতত আম্মু আব্বুর উদ্দেশ্যে আমার কিছু কথা রয়েছে। সাদিত এতটুকু বলে থামল। আরিফ মাহমুদ এবং শায়লা রহমানের দিকে তাকাতেই দেখতে পেল তারাও প্রশ্নবোধক চাহনিতে তার দিকে তাকিয়ে রয়েছে। অতঃপর সাদিত বলল, সামাজিকভাবে আমাদের বিয়ের কথাটা সবার কাছে গোপন থাকলেও পরিবারের সবার কিন্তু অজানা নয়। তাই আজ এমনকি এই মুহূর্ত থেকে নীলাঞ্জনাকে আমি এই বাড়িতে আমার সাথে রাখতে চাই। আপনাদের উত্তর বলার আগেই বলে রাখছি, এতে আপনাদের অমত থাকলেও আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমার বউ এবার থেকে আমার সাথেই থাকবে। নীলার বাবা মা চমকিত ভাব নিয়েই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ছেলেটা কি তাদের কাছে অনুমতি চাইছে নাকি শান্ত গলায় নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছে, তারা সেটাই বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে মিনু সাদিদের বলা কথা অনুযায়ী নীলার জন্য জুস আর পানি নিয়ে আসলো। নির্লজ্জ সাদিত সবার সামনেই নীলার মুখের সামনে পানির গ্লাস ধরে পড়ল। নাও। নীলার সাথে সাথেই মাথা নিচু করে নিয়েছে। আর সবাইকে বাদ দিলেও আম্মু আব্বু এমনকি সাদিদের মা বাবা এখানে উপস্থিত। তাদের সামনেও কি এই ছেলেটা একটুখানি লজ্জা বজায় রাখবে না? নীলার মন মস্তিষ্ককে চলা কথাগুলো মনেই রইল। তার অপর দিকে সাদিত তাড়া দিচ্ছে, কি হলো, খাও পানিটা। আমার হাতে দিন। সাদিদের হয়তো কিছু একটা মায়া হলো, তাই নিজের নির্লজ্জতাটাকে একটু সাইডে রেখে পানির গ্লাসটা নীলার হাতে তুলে দিল। উপস্থিত সবাই অবাক চাহনিতেই তাদের দিকে তাকিয়েছে, কিন্তু কি যে জিজ্ঞেস করবে সেটাও তাদের বুঝে আসছে না। শুধু কিছু যে একটা অস্বাভাবিক এটা তাদের চোখেও বেশ লাগছে, কিন্তু সেটা কি এটাই তারা বুঝে উঠতে পারছে না। এখন জুসটা শেষ করো। নীলা আঁচ চোখে সবার দিকে একবার তাকালো। অর্ণব তানভীর ব্যতীত সবার চোখে মুখেই প্রশ্ন। সে নিজের অস্থিরতা চাপাতে নিঃশব্দে জুসের গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দিল। সেটা দেখে সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শায়লা রহমান আর নিজের অস্থিরতা চাপিয়ে রাখতে পারল না, তাই বলেই ফেললেন, এসব কি হচ্ছে একটু বলবি সাদি? আমার তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এতদিন পর তুই বাড়ি ফিরলি, সাথে আবার নীলাকে নিয়ে, কিন্তু তোদের আচরণ যেটা হওয়া উচিত হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। আহা সাইলা,
উত্তেজিত হচ্ছ কেন? বাচ্চাগুলো কতদিন পর নিজ বাড়িতে ফিরেছে, ওদের একটু তো সময় দাও। সাদিত পাশে বসা নীলার দিকে তাকালো। নীলার মলিন মুখটার দিকে তাকিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে একে একে সব বলতে শুরু করলো। সাদিত যত বলছে তাদের বিস্ময়ের পর্যায় যেন আরও বেড়ে উঠছে। নিধি মুখে হাত চেপে ধরেছে। ইমরান যে জেদের বশে এমনটা করতে পারে সেটা তার ধারণার বাহিরে। নীলার দিকে তাকে কখনো কম মনে করেনি। তাদের ভাই নেই বিধায় ইমরানকেই সে সবসময় ভাইয়ের আদর দিয়ে এসেছে। আর সেই কিনা আজ তার পিচ্ছুর এত বড় ক্ষতি করতে পারল। হামিদুর রহমান রাগে উত্তেজিত হয়ে বসা থেকেই হুঙ্কার ছাড়লেন। শাহেদ, তানহার বাবাকে ফোন লাগা, বল তার বিয়াদব মেয়েকে নিয়ে এখানে হাজির হতে। এতটা অমানুষ কীভাবে আমার বোনের ঘরে তৈরি হলো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আর এই মেয়েটাকেই কিনা আমি নিজের স্বাদের জন্য বউ করতে উঠে পড়ে লেগেছিলাম। শায়লা রহমানের কথা শুনে নীলা এবার মাথা উঁচিয়ে তার দিকে তাকালো। শায়লা রহমানের কথাটা নীলার বুঝতে অসুবিধে হলেও উপস্থিত সবার কাছে সেটা পরিষ্কার। সাদিত নিজের রাগ চেপে গম্ভীর মুখে মাথা নিচু করে রয়েছে। তার ভাবতেও অবাক লাগে সব কিছু জানার পরও তার মা কী সব পাগলামি করেছিল। নীলাকে এই ভাবনা চিন্তা থেকে বের করতেই শায়লা রহমানই এগিয়ে আসলেন। নীলার পাশে বসে তার হাত দুটো নিচের মুঠিবদ্ধ করে অপরাধী কণ্ঠে বলতে শুরু করলেন। আমাকে মাফ করে দিস মা, কিন্তু কি করব বল, সন্তানের কষ্টের সামনে মায়েরা বড্ড স্বার্থপর। তাই তো নিজের ছেলের এই কষ্ট ভরা মুখটা সহ্য করতে না পেরে তানহাকে ছেলের বউ করতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস কর, সেটা আমি নিজে প্রথমে সামনে আনিনি। হেনা বলল তানহা নাকি সাদিকে ভীষণ পছন্দ করে। এখন যদি তার সাথে সাদের বিয়েটা দিয়ে দিই তাহলে আমার ছেলেটা তোর শোক কাটিয়ে উঠতে পারবে। আমিও ছেলের শোকে দিশেহারা হয়ে প্রস্তাবে রাজি হয়ে যাই। আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। শায়লা রহমানের গলা ধরে এসেছে। তিনি শাড়ির আঁচল মুখে চেপে ধরেছে। নীলা তাকে সান্ত্বনা দিতে পারছে না। সে সাদিতের সাথে তানহার বিয়ের কথাবার্তা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে। নিজের কানকেই তার বিশ্বাস হচ্ছে না। আল্লাহ না করুক মায়ের পাগলামিতে বাধ্য হয়ে যদি সাদিত বিয়েতে রাজি হয়েছে তো তাহলে নীলা কি করত? সেটা ভাবতেই নীলার বুকে চাপ সৃষ্টি হচ্ছে। সাদিত সেটা মুহূর্তেই টের পেয়ে খানিকটা গম্ভীর স্বরে বলে উঠল, প্লিজ মা, এখন এসব বন্ধ করো, পাখির অবস্থা ভালো না। সাদিত তাকে থামিয়ে সামনে থেকে পানির গ্লাস নিয়ে নীলাকে কয়েক চুমুক পানি খাইয়ে দিল। নীলা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদিত আলতো করে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেশি খারাপ লাগছে, ডক্টর ডাকবো? নীলা কিছু মুহূর্ত চুপ থেকে নিচু স্বরে মাথা নাড়িয়ে না করল। সবকিছু স্বাভাবিক দেখে সাদিত বলল, যা কিছু ব্যবস্থা নেবার সব আমিই করবো। আমার পাখির এক একটা কষ্টের ভাগ তাদেরকে ডাবল আকারে ফিরিয়ে দেবো। তাই এই নিয়ে তোমাদের কারো উত্তেজিত হতে হবে না, কিন্তু এই মুহূর্তে রেস্টের প্রয়োজন। এই অবস্থায় এতটা পথ জার্নি করে এসছে, তাই আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। সাদিত কথাটুকু বলে আবারও আরিফ মাহমুদের উদ্দেশ্যে বলল, বাবা, যদিও আমি নিজের মতামত জানিয়েছি, কিন্তু আপনাদের কি এই নিয়ে কোনো আপত্তি রয়েছে? আমরা আর কি বলবো, এখনও সব কিছু বিশেষ করতেই কষ্ট হচ্ছে। আমার মেয়েটা কি অবস্থায় ছিল আর আমরা তাকে কতটা ভুল বুঝে দিনগুলো পার করেছি। আমাদের তো এখানে বলার মতো আর কোনো মুখ নেই। যখন নীলাঞ্জনার আমাদের সবাইকে ভীষণভাবে প্রয়োজন ছিল তখন সামান্য একটা চিঠির উপর ভিত্তি করে আমরা মেয়েটাকে ভুল বুঝেছি। এত বছর যাবৎ মেয়েটাকে দেখে এসেও খারাপ পরিস্থিতিতে পড়ে তার উপর বিশ্বাস রাখতে পারিনি। আমরা যে তোমার কাছে ঋণী, বাবা মা হয়েও আমরা ভুল বুঝে গিয়েছি। অথচ তুমি তাকে সবার ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস করেছো। তার প্রতি তোমার ভালোবাসা বিশ্বাস অসীম। তাই নিজের অধিকার হোক আর অন্য কিছু, নীলাঞ্জনার সব দায়িত্ব তুমি নিতে পারবে। আমি এতটুকু আত্মবিশ্বাসে বলতে পারবো, আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে বেশি ভালো থাকবে। কেউ তাকে তোমার থেকে বেশি যত্নে রাখতে পারবে না। বাবার মুখে এমন আবেগপ্রবণ কথা শুনে নীলা উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে গিয়ে বাবার পাশে বসে তার বুকে মাথা রাখলো। আরিফ মাহমুদও মেয়েকে পরম যত্নে বুকে আগলে রাখলো। সাদিত ঘাড় ঘুরিয়ে মহিলা সমিতিকে লক্ষ্য করলো। প্রথমে হঠাৎ করে নীলাকে দেখে তারা বিষয়টা এতটা খুঁটিয়ে না দেখলেও এখন যে লক্ষ্য করবে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। তার ধারণা ঠিক। শায়লা রহমান, নার্গিস খাতুন, নিধি সহ তার বাবা পর্যন্ত
শান্ত চিন্তিত মুখে নীলার হালকা উঁচু পেটটার দিকে তাকিয়ে রয়েছে। সাদিত গলা কেশে নীলার উদ্দেশ্যে বলল, নীলাঞ্জনা, আর কান্নাকাটি নয়, পরে মাথা ব্যথা শুরু হবে। সাদিতের কথায় নীলার চোখ মুছে বাবার বুকের থেকে মাথা তুলল। সাদিত সেটা দেখে বলল, কষ্ট করে একটু উঠে দাঁড়াতে পারবে? নীলা সাথে সাথেই সাদিতের মুখের দিকে তাকালো। তখন বাবার কথায় আবেগের বশে প্রায় দৌড়ে আসলেও এখন সাদিতের কথার মানেটা তার বোধগম্য হচ্ছে। সে ভয়ার্থ চেহারার একবার আর চোখে সবার দিকে তাকিয়ে সাদিতের মুখের দিকে তাকালো আর নিঃশব্দে মাথা নাড়িয়ে না করলো। সাদিত নিজের কথাই অনড়, তাই আবারও বলল, কিন্তু এবার বেশ গম্ভীর স্বরে। তাই নীলার আর অবাধ্য হবার সাহস পেল না। সে আস্তে ধীরে উঠে দাঁড়াতেই সাদিত এসে তার পাশে দাঁড়ালো। নীলার বাহুতে ধরে এক হাতে তাকে নিজের সাথে সাথে হালকা করে জড়িয়ে নিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, এই সন্তানের বাবা আমি, তাই নীলাঞ্জনার কাছে কেউ যেন এই বাচ্চার পিতৃ পরিচয় জানতে না চায়। তাকে এইসব বলে বিভ্রান্তিকর পরিস্থিতিতে না ফেলার জন্য সকলের কাছে অনুরোধ করছি। সাদিতের কথা সকলের কর্ণকুহরে পৌঁছতেই তাদের মুখগুলো দেখার মতন অবস্থা হলো। নীলা তো সেই প্রথম থেকেই মাথা নিচু করে রাখছে। এখন যেন থুতনি একেবারে বুকের সাথে লেগে যাওয়ার অবস্থা। লজ্জা অস্বস্তির সব কিছু মিলিয়ে তার অবস্থা নাজেহাল। কিন্তু সাদিত বরাবরের মতোই ভীষণ শান্ত। উপস্থিত সবাই কিছুটা মুহূর্ত নীরবতায় কাটিয়ে ধীরে ধীরে নিজেদেরকে সামলিয়ে নিতে লাগলো। সমাজের চোখে না হলেও তাদের কাছে সাদিত নীলার মধ্যকার সম্পর্ক পরিষ্কার, তাই এই নিয়ে কিছু বলে নিজেরা আর লজ্জায় পড়তে চাইল না। আর কি বলতে পারে, আর বিষয়টা যথেষ্ট সেন্সিটিভ, তাই তারা এই নিয়ে আর বেশি খাটালো না। সবার মুখে এতক্ষণ পর হাসির রেখা ফুটে উঠল। দুই মা এসে নীলার কপালে চুমু খেয়ে আদর দিল। শাহেদ এসে ভাইকে কংগ্রাচুলেশন জানালো। একে সবাইকে নীলাকে আদর করলো। এতদিনে নিস্তেজ হয়ে যাওয়া পরিবারে আজ হঠাৎ করেই যেন আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। তারা সকলেই এটা স্বীকার করতে প্রস্তুত যে নীলা কেবল সাদিতের প্রাণ নয়, তাদেরও প্রাণ। তাই তো তার পায়ের কদম ঘরে পড়তেই তাদের দুঃখ ভরা জীবনে এত আনন্দ এসে উপচে পড়ল। সবার সাথে আরও কিছু আনন্দ ঘন মুহূর্ত কাটিয়ে সাদিত সাবধানে নীলাকে উপরে নিয়ে উঠল। রুমের সামনে যেতে যেতেই বলল, খুব কষ্ট হয়েছে চান, আমি কালকে আমাদের রুম নিজে শিফট করে ফেলবো। নীলা নিশ্চুপ রইল, কেননা তার সত্যিই উপরে উঠতে ভীষণ কষ্ট হয়েছে। তাই সাদিতের সিদ্ধান্তে আর অমত পোষণ করল না। সাদিত তাকে নিয়ে নিজের রুমে পৌঁছতেই নীলার চোখ জোড়া ঝাপসা হয়ে গেল। দেয়ালগুলো কেবলমাত্র নীলার ছবিতে পরিপূর্ণ। এ যেন নীলাঞ্জনা নামক আর একটা গ্রহ। নীলা ঘাড় উঁচিয়ে সাদিতের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। কি এতটা কেন ভালোবাসেন? সাদিত ঠোঁটের কোণে হাসি নিয়ে নীলার কপালের একপাশে চুমু খেলো। বিছানায় বসিয়ে দিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসলো। উঁচু পেটটাতেও ভালোবাসার উষ্ণ চুম্বন এঁকে দিয়ে বলল, বাঁচার জন্য নিজের প্রাণকে যে ভালোবাসতে হয়, আর আমার প্রাণ নামক সুখ পাখিটা যেই নীলাঞ্জনা নামক রমণীর খাঁচায় বন্দি, ভালো না বেশ উপায় আছে? নীলার চোখে অশ্রুকণারা এসে ভিড় জমালো। সে অশ্রুমাখা চোখেই হাসল। সাদিত মৃদু হেসে তার গালে হাত রাখল। আদরের স্বরে বলল, সত্যি করে বলো তো, খুব বেশি ক্লান্ত লাগছে? না, খুব বেশি নয়, একটু একটু। ফ্রেশ হতে চাও? হ্যাঁ, একেবারে গোসল করে নিব। শরীরটা কেমন যেন করছে, শাওয়ার না নিলে ভালো লাগবে না। আচ্ছা, তোমার যেভাবে ভালো লাগে। তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। নীলা চুপচাপ বিছানায় বসে রইল। আর সাদিত আলমারি থেকে টাওয়াল নিতে নিতেই পকেট থেকে ফোন বের করে কাউকে উদ্দেশ্য করে কল লাগালো। কত দূর? ওকে, রাখছি তাহলে। সাদিত ফোন রেখে নীলার দিকে এগিয়ে আসলো। তাকে সাবধানে ওয়াশরুমের সামনে নিয়ে যেতেই নীলা বলে উঠল, চলবে, বাকিটা আমি যেতে পারবো। সাদিত তার কথাটা শুনেও একেবারে না শোনার মতো করে নিজে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলো। ভালোভাবে ফ্লোরটা দেখে নিয়ে নীলার উদ্দেশ্যে বলল, বাচ্চাবে পারবে? হ্যাঁ, এখনো তো বাবুর বেশি দিন হয়নি, এখন পারা যাবে। আচ্ছা, তাহলে চলো।
সাদিতের ওয়াশরুমের বাথটাবটা ডাবল সাইজের, তাই নীলার আরাম করে বসতে কোনো সমস্যা হলো না। কিন্তু সাদিতকে এখনও যেতে না দেখে নীলা বলল, আপনি যাওয়ার সময় দরজাটা চাপিয়েছেন। সাদিত এবারও তার কথার প্রতি উত্তরে কিছু বলল না, শুধু নিঃশব্দে নিচের শার্টের বোতামগুলো খুলতে লাগলো। নীলা চোখ বাঁকিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সাদিতের ভাবসাব সে ঠিক ঠাউর করতে পারছে না। সাদিত নীলাকে ওয়াশরুমে রেখেই আবারও রুমে গেল এবং মিনিট খানেকের মধ্যেই ড্রেস পাল্টে অফ হোয়াইট একটা 3/4 পরে আবারও ওয়াশরুমে আসলো। নীলাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সাদিত নিজেও বাথটাবে আসলো। নীলা চোখ জোড়া মুহূর্তেই বড় বড় করে তার দিকে তাকালো। এ কি, আপনি এখানে কি করছেন? যান যান বলছি। সাদিত এবার নীলার ঠোঁটে আঙ্গুল চেপে তাকে চুপ করিয়ে দিল। অধিকারে পরিপূর্ণ স্বাভাবিক কণ্ঠে বলল, চুপ। আর একটা কথাও নয়, শুধু আজ নয়, বাবু যতদিন না আসছে আর তুমিও যতদিন না পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হবে ততদিন একা একা গোসল করার চিন্তা ভুলেও করবে না। আমি নিজ হাতে তোমাকে গোসল করিয়ে দেবো। কি? নীলার চোখ জোড়া পূর্বের থেকে যেন আরও বড় আকার ধারণ করলো। সাদিত তার চাহনি দেখে এবার মৃদুস্বরে হেসে উঠল। তুমি জানো কি, এমন করে চোখ বড় করে দেখালে তোমাকে যে একদম কার্টুনের মতো লাগে। মোটেই না, আর একদমই হবে না। আমি এটা মানবো না। চুপচাপ বাইরে যান, নতুবা আমি গোসলই করব না। পাখি মাছ চলবে কিন্তু, যা বলছি সেটাই। ইস না, যান প্লিজ, আমার কোনো সমস্যা হবে না। আমি কি একবারও তোমার সমস্যা জানতে চেয়েছি? এমন করছেন কেন? আমি সাদিত তাকে বলতে না দিয়ে আবারও ঠোঁটছোড়া আঙ্গুল দিয়ে চেপে ধরল। নীলা বুঝে গিয়েছে এই ঘাড়তারা ছেলের সাথে সে কথা বলে পারবে না, কিন্তু এভাবে গোসলও যে সম্ভব নয়। সাদিত তার কামিজে হাত দিতে নীলা সাদিতের হাতের উপর নিজের হাত রাখল। মাথা নিচু করে অনুরোধের কণ্ঠে বলল, প্লিজ আপনি যান, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার হবে। তোমাকে এখানে একা রেখে আমি এক দ্বন্দ্বও শান্তি পাবো না। তা থেকে এটাই কি উত্তম নয়? সাদিত নীলার উত্তরের আর অপেক্ষা করল না, আস্তে ধীরে কামিজটা খুলে দিল। সাদিত পুরোপুরি স্বাভাবিক আচরণ করলেও নীলার অবস্থা কুটিল। এতদিন পর সাদিতের স্পর্শ শরীরে পড়তেই সে যেন আরও চুপসে গিয়েছে। লজ্জায় কুকড়ে গিয়ে জড়সড় হয়ে বসে রয়েছে। আরে কি হলো? হাত এভাবে শক্ত করে রাখলে কিভাবে হবে? হাত সরাও। আপনি বাইরে যান প্লিজ, আমার কেমন কেমন যেন লাগছে। সাদিতের মাথায় এবার দুষ্টুমি চেপে বসল। সে নীলার উন্মুক্ত ঘাড় থেকে কাঁধে আঙ্গুল দিয়ে স্লাইড করলো। নীলা চোখ বন্ধ করে একপাশে ঘাড় কাত করে নিল। সাদিত নীলার দিকে খানিকটা চেপে এসে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোঁয়ালো, অতপর গলার আশেপাশে এবং উন্মুক্ত বাহুতে। নীলা শিহরণ সহ্য করতে না পেরে সাদিতের উন্মুক্ত পিঠে নখের আঁচড় বসালো। সাদিত ব্যথা পেলেও সহ্য করে নিল। অসংখ্য উষ্ণ পরশ দিয়ে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কেমন কেমন লাগে আদর আদর ভাই? নীলা প্রচণ্ড লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার কি কথার পরিবর্তে এই দুষ্ট ছেলেটা কি অর্থ বের করলো? নীলার এমন অবস্থা দেখে সাদিত আর কিছু বলল না, চুপচাপ করে সরে এসে আবারও নিজের কাজে মনোযোগী হলো। নীলার আর কিছু বলার সাহস হলো না, নতুবা আবার না জানি এই ছেলে কি করে বসে। তাকে এসব ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ ভরসা করা যায় না। ভীষণ জড়তা নিয়ে নীলা চুপচাপ বসে রয়েছে, আর সাদিত এক ধ্যানে তার চুলে শ্যাম্পু লাগাচ্ছে। সাদিত নিজেও নীলার অবস্থা বুঝতে পারছে, কিন্তু তারপরও নীলাকে এই অবস্থায় একা ফেলে যাবার সাহস শাহিদের হচ্ছে না। মনের ভিতর কেমন যেন একটা ভয় ঢুকে গিয়েছে, নীলাকে হারিয়ে ফেলার ভয়, যা আর কখনো দূরে হবে কি না সেটা নিয়ে সাদিত ভীষণ সন্দিহান। সাদিত বেশ যত্ন নিয়ে নীলার মাথায় শ্যাম্পু ঘষছে। আরাম পেয়ে নীলার ঘুম চলে আসছে। সাদিত নীলার অবস্থা দেখে হেসে ফেলল, দুষ্টুমি করে বলল, বাবা এর আম্মু আর একটু অপেক্ষা করুন, রুমে গিয়ে কম্বলের নিচে আরাম করে ঘুমাবেন। নীলা নিজেও চোখ খুলে মুচকি হাসল। এতক্ষণ তো ঠিক ছিল, কিন্তু এখন সাদিতের হাতে লুফা দেখে নীলা মিনমিনিয়ে বলল, বাকিটা আমি করি। চুপচাপ বসে থাকো। তোমাকে সর্দারি করতে গিয়ে বলেছি? দিন না। কেন? আমি বললে সমস্যা কি? নাকি আমি লুফার ব্যবহার জানি না? কোনটা? আমি কিন্তু এবার চলে যাব।
আর পাখি, আমি কি বসে বসে দেখবো নাকি? পাখি, বিরক্ত করো না তো। এতক্ষণ পানিতে থাকলে তোমার আবার ঠান্ডা লেগে যাবে। বিরক্ত আমি করছি? বিরক্ত তো আপনি আমাকে করছেন। তাই? তাহলে আমারও কিছু করার নেই, তোমাকে সহ্য করতেই হবে। নীলা মুখ ফুলিয়ে বসেছে। এই ফাজিল ছেলেটা তার কোনো কথা শোনে না। সাদিত নীলার গোমরা মুখর চেহারা দেখে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল, কিন্তু উন্মুক্ত বুকে পেটে সাদিতের হাতের স্পর্শ পড়তেই নীলা আর রাগ ধরে রাখতে পারল না। লজ্জায় তার মুখ রক্তিম বর্ণে পরিণত হলো, কিন্তু সাদিতের আজ সেদিকে কোনো খেয়াল নেই। প্রাণ পাখির লজ্জায় রক্তিম মুখশ্রীতে যে সাদিত এতদিন মুগ্ধ হতো, সেদিকে তার আজ মন নেই। আর না আছে নীলাকে এই অবস্থায় দেখেও চোখে কোনো নেশালো ঘোরের পরিবর্তে সাদিতের চোখ জোড়া যে আজ ঝাপসা হয়ে যাচ্ছে। কামিজের উপর দিয়েই নীলার শুকিয়ে কাঠ হওয়া শরীরটা সাদিত বুঝতে পেরেছিল, কিন্তু এখন এই উন্মুক্ত অবস্থাতে ভেসে ওঠা হাড়গুলোতে যখন নিজের হাত দিয়ে স্পর্শ করছে, সাদিত নিজেকে আর সামলাতে পারছে না। সেই ঠোঁট কামড়ে ধরে আছে, কিন্তু বেশিক্ষণ পারল না। আচমকাই সে নীলাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল, উন্মুক্ত পিঠে আদুরেভাবে হাত বুলিয়ে দিয়ে মাথায় গুটি কয়েক চুমু দিল। নীলা প্রথম থেকেই অবাক, তাই এখনও একই অবস্থায় রয়েছে। সাদিত কিছু বলল না, শুধু নিঃশব্দে নীলার ভেজা ঘাড়ে নিজের ভেজা চোখগুলো খুবই গোপনে মুছে নিল। অতপর আবারও নিজের কাছে মনোযোগী হলো। সম্পূর্ণ গোসল শেষ করিয়ে সাদিত নিজে প্রথমে বাথটাব থেকে নেমে নীলাকে সাবধানে নামিয়ে আনলো। নিজের সাদা বাথটাবটা নীলার শরীরে পেঁচিয়ে দিয়ে মাথায় আরেকটা শুকনো টাওয়াল পেঁচিয়ে দিল। সাদিতের বাথটাবটা নীলার গোড়ালি পর্যন্ত এসে ঠেকেছে। পুরোটা কিউটের ডিব্বা লাগছে নীলাকে। কিউটি পায়। নীলা হাসতেই সাদিত তার গালগুলো টেনে দিল। নীলা কপাল কুঁচকে তাকাতেই সাদিত ঝুঁকে এসে তার দুই গালে চুমু খেলো। নীলা এবার লজ্জায় মাথা নুইয়ে নিল। নিজের শরীর ভেজা থাকায় সাদিত তার রুমে আসলো না, শুধু নীলার উদ্দেশ্যে বলল, চুপচাপ বিছানায় গিয়ে বসবে, আমি 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসছি। সাদিত ঠিক 2 মিনিটের মাথায় ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে আসলো। নীলার জন্য সে খুবই দ্রুত সবকিছু করে নিল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে নীলা সেদিকে তাকালো। সাদিতকে শুধু টাওয়াল পরে বেরিয়ে আসতে দেখে বরাবরের মতোই বেশ লজ্জা পেল। নীলার লাল টমেটোওয়ালা মুখটা দেখে সাদিত হাসতে হাসতে এগিয়ে আসলো। নীলার চুলে পেঁচিয়ে রাখা টাওয়ালটা খুলে নিয়ে বলল, বউটা এখন এত লজ্জা কিভাবে পায়? বাচ্চার মা হয়ে যাচ্ছে, অথচ এখনো তার লজ্জা শেষ হয় না। এই লজ্জার সমাপ্তি কোথায়? নীলা মাথাটা আরো নিচু করলো। লজ্জায় সাদিতের কথার বিপরীতে আর কিছু বলতে পারল না। সাদিতের ফোনে কল আসাতে সে এক হাতে নীলার চুল মুছিয়ে দিতে দিতেই কল রিসিভ করলো। হ্যাঁ বলো। করিম চাচার কাছে ব্যাগগুলো দিয়ে দাও, আর তাকে বলে দিও আমার রুমে কাউকে দিয়ে সেগুলো পাঠিয়ে দিতে। সাদিত ফোন রাখার কিছু সময়ের মধ্যেই দরজায় মিনুর ডাক পড়ল। তাই সাদিত উঠে দাঁড়িয়ে কাবার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে পরে নিল। অতপর দরজা খুলে তার হাত থেকে ব্যাগগুলো নিয়ে দরজা লাগিয়ে আবারও নীলার কাছে এগিয়ে আসলো। বেবি দেখো তো সাইজগুলো তোমার ঠিক আছে কিনা। এসব কি? তোমার প্রয়োজনীয় কিছু কাপড়। আপনি আবার এসবের ব্যবস্থা কখন করলেন? আমার বাকি যেসবের প্রয়োজন হবে সেটাকে আমাকে বলে দিতে হবে। নীলা নিজের বোকামিতে হাসলো। এই মানুষটা যে নীলার থেকেও তার প্রয়োজনগুলো বেশি চিন্তা করে, সে কি করে ভুলেও থাকতে পারে। আমি নিজে যাওয়ার সময় পাইনি, আপাতত এগুলো থেকে একটা পরে নাও, আমি গিয়ে দেখে শুনে আবার নিয়ে আসবো। এমা, এখানে এতগুলো আর লাগবে না। সাদিত নীলার জন্য অনেকগুলো লং জামা নিয়ে এসেছে। নীলা তার মধ্যে থেকে সাদা আর হালকা পিঙ্কের একটা সুতি জামা পরে নিল। নীলার সত্যিই ভাবতে অবাক লাগে সাদিত এত দিকে কিভাবে খেয়াল রাখতে পারে। প্রেগনেন্সিতে যেন নীলার কোনো সমস্যা না হয়, সেটা ভেবেই সাদিত ড্রেস বাছাই করেছে। সবগুলোর সাইজ নীলার বর্তমান শরীরের মাপ অনুযায়ী একেবারে সঠিক। আগের ড্রেসটা পরে যেমন অস্বস্তি হচ্ছিল, এখন আর তেমনটা একেবারেই হচ্ছে না। লুজ হওয়াতে পরে ভীষণ আরাম লাগছে। নীলা এক পলক মুগ্ধ দৃষ্টিতে সাদিতের দিকে তাকালো। সাদিত এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল, তাই চোখাচোখি হয়ে গেল। এতক্ষণে যেন সাদিতের একটু শান্তি লাগছে। প্রাণ পাখিটাকে দেখতে এখন ফ্রেশ ঝলমলে লাগছে। শুকনো ভাবটা তো এত দ্রুত কেটে ওঠার নয়।
কিন্তু নির্জীব ভাবটা যেন আর নেই। সাদিত এগিয়ে এসে হাত দিয়ে নিচের নীলার চুলগুলো আছড়িয়ে দিল। ভেজা বিধায় আর চিরুনি ব্যবহার করলো না। মাথায় ওড়নাটা দিয়ে নীলার মুখটা আঁচলা ভরে ধরল। কপালে দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিয়ে মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, জীবনটাকে আবারও সতেজ করে তোলার জন্য সাদিদ তার প্রাণ পাখির কাছে কৃতজ্ঞ। নীলার মন রক্ষার্থে আর সাদিদের অনুরোধে আরিফ মাহমুদ এবং নার্গিস খাতুন রাতটা পদ্মালয়ে অতিবাহিত করার জন্য রাজি হয়। রাতের খাবারটা সবাই একসাথেই খেতে বসেছে। বলা বাহুল্য, সেখানে নীলার আধিপত্যই বেশি। সবাই পারলে নিজের ভাগেরটা পর্যন্ত নীলার প্লেটে তুলে দেয়। আর অপরদিকে নীলার অবস্থা খারাপ। এমনিতেই সে খেতে পারে না, আবার তারা সবাই এত এত খাবার নিয়ে পড়েছে। নীলা অসহায় চোখে সাদিদের দিকে তাকালো। সাদিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সকলের এত আদর ভালোবাসা আর সাদিদ সাদমানের দুষ্টমিতে ডিনারটা সবাই শেষ করল। নীলা এখনো মুগ্ধ দৃষ্টিতে সাদিদের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন এটা মাথায় না আসলেও আজকে সাদমানের সাথে তার খুনসুটি দেখে নীলার অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছে। কিছুদিন পর তো তাদের ঘরও আলো করে ছোট্ট হাতে পায়ের একজন ব্যক্তি আসবে। তখন সাদিদ কি করবে? কেমন হবে তার প্রতি সাদিদের আচরণ? নীলার বড্ড জানতে ইচ্ছে করে। রাত অনেকটা হয়ে গেছে বিধায় সাদিদ সাদমানকে নিধির কাছে নিয়ে নীলাকে নিয়ে উপরে আসলো। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনিটা বন্ধ করে নিয়ে নীলার চুলগুলো আছড়ে দিতে লাগলো। নীলা কিছু বলল না, শুধু চুপচাপ স্বামীর যত্নে মাখা ভালোবাসাটা উপভোগ করল। সাদিদ সুন্দর মতো চুলগুলো আছড়ে দিয়ে রাবার দিয়ে ঝুটি করতে লাগলো। করতে করতে বলল, মেয়েরা যে ঘুরিয়ে পিছিয়ে বিনুনি করে সেটা আমি পারি না, তাই আপাতত এটা করে দিয়েছি, শীঘ্রই শিখে নেব। নীলা সাদিদের কথায় হাসলো। সাদিদ উঠে গিয়ে রুমের লাইটগুলো অফ করে দিয়ে আসলো। নীলাকে কম্বল দিয়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পগুলো অফ করে দিয়ে বলল, তখন এমন করে কি দেখছিলে? নীলা সাদিদের বুক থেকে মাথা উঁচিয়ে তার মুখপানে তাকালো। সাদিদ তখনকার চাহনি খেয়াল করেছিল, প্রশ্ন চেপে রাখতে না পেরে বলেই ফেলল, আপনি খেয়াল করেছেন? না, খেয়াল করে উপায় আছে? বউ যে চোখ দিয়ে পুরোপুরি গিলে খাচ্ছিল। নীলা আস্তে করে সাদিদের বুকে চিমটি কাটল। সাদিদ মৃদু হেসে উঠল। নীলাকে বুকের সাথে আরও জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে আবারও জিজ্ঞেস করল, এখন বলো, কি দেখছিলে এমন করে? আপনি বাচ্চাদের অনেক পছন্দ করেন, তাই না? সেটা তো সবাই করে, আর আমিও তো সবার মধ্যেই একজন। আমাদের বাবুকেও খুব আদর করবেন, তাই না? সাদিদ এবার উত্তর না দিয়ে নীলার মুখপানে তাকালো। সাদিদ তখন রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু নীলার সুবিধার কথা চিন্তা করে বারান্দার লাইটগুলো অফ করেনি। তাই বারান্দা থেকে আলো এসে নীলার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদিদ তাকে বুক থেকে নামিয়ে আস্তে করে বালিশে শুয়ে দিল। এখন নীলাকে ধরার আগেও যেন সে 10 বার চিন্তা করে, কোথাও কোনো ব্যথা পাবে কিনা এই নিয়ে সাদিদের ভীষণ চিন্তা। নীলার উপর কোনো রকম ভর না দিয়ে সাদিদ নিজের হাতের উপর ভর দিয়ে নীলার উপর আধ শোয়া হলো। সামান্য ঝুঁকে আসতেই নীলা চোখ কুঁচকে নিল। সেটা দেখে সাদিদ দাঁত চেয়ে ঠোঁট কামড়ে ধরে হেসে ফেলল। নীলা ফ্যালফ্যাল করে সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে। এতদিন ধরে এই পুরুষের সান্নিধ্যে থেকেও নীলা পুরোপুরি তাকে বুঝে উঠতে পারেনি। তার কর্মকাণ্ডে কেমন যেন রহস্য ঘেরা থাকে। সাদিদ কম্বল না সরিয়ে নিচু হয়ে নীলার পেটে মুখ রাখল। নীলা সচেত হয়ে মৃদু চিৎকার করে নিজেই মুখ চেপে ধরল। সাদিদ জামা সরিয়ে নিজের সন্তানকে অনুভব করে দীর্ঘ উষ্ণ চুম্বন দিয়ে আদর করল। নীলা এতক্ষণ অবাকের শীর্ষ পর্যায়ে থাকলেও এখন খিলখিলিয়ে হেসে উঠল। সে নড়াচড়া করতেই সাদিদ মাথার উপর থেকে কম্বল সরিয়ে নীলার উপর বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করল। এই, তোমার সমস্যাটা কি? এমন ব্যাঙের মতো লাফাও কেন? আপনি বের হয়ে আসুন, আমার সুশ্রী লাগছে। পারবো না বলেই ঘাড় তারা দুষ্ট সাদিদ আবারও নীলার পেটে চুমু খেল। আর নীলা তো বরাবরের মতোই তিরিং বিরিং শুরু করে দিয়েছে। সাদিদ একটা ছোট্ট শ্বাস ফেলে কম্বলের নিচ থেকে বেরিয়ে আসলো। বিরক্তিতে বিড়বিড়িয়ে বলে উঠল, না প্রিন্সেস, হবে না। তোমার মাকে নিয়ে আর পারা যাবে না। সে আমাদের আদরের মধ্যে বাধা দিতে আসবেই আসবে। সাদিদের গোমরা মুখটা দেখে নীলার বড্ড হাসি পেলেও এই মুহূর্তে আর হাসল না, নতুবা তার ভাগ্যে শনি আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সাদিদের মুডের পরিবর্তন না দেখে নীলা মিনমিনিয়ে বলে উঠল,
আচ্ছা আর নড়াচড়া করবো না, করেন যা করার। এতক্ষণের সাদিদের গোমরামুখ ভাব যেন মুহূর্তেই কেটে গেল। সাদিদ উৎফুল্ল হয়ে আবারও নিজের কাজে মগ্ন হয়ে গেল। নীলা দাঁতে দাঁত চেপে ধরে নিজেকে স্থির রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। অপরদিকে সাদিদ আর তার প্রিন্সেসের আদরের পর্ব শেষ হবার নামই নিচ্ছে না। বহু চেষ্টা করেও নীলা আর পারল না। নড়ে চড়ে হাসতে হাসতেই বলে উঠল, আর কত আদরের পর্ব চলবে? সাদিদ নীলার উন্মুক্ত পেটের আশেপাশে আরও কয়েকটা চুমু খেয়ে নীলার মুখোমুখি হলো। সাদিদের এমনিতেই গরম বেশি এবং ঠান্ডা কম, তাই এতক্ষণ কম্বলের নিচে থাকায় মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দুষ্টু সাদিদ নিজের ঘরমাক্ত মুখটা নীলার গলায় ডুবিয়ে দিয়ে ফিচেল কণ্ঠে বলে উঠল, কেন হিংসায়? আমার বইয়ে গিয়েছে হিংসা হবার, দূর হন, কাঁটো লাগছে। সাদিদ শুনল না, বরং দুষ্টুমি করে নীলার গলায় অনবরত মুখ ঘষতে শুরু করলো। নীলার কণ্ঠ এবার ভারী হয়ে আসছে। সে লেগে যাওয়া কণ্ঠে বলল, প্লিজ সরুন। সাদিদ এবার মুখ তুলে নীলার দিকে তাকালো। তার চোখেও ঘোর লেগে এসেছে। কতদিন পর আজ নিজের প্রিয়তমাকে এতটা কাছ থেকে একান্তভাবে পেয়েছে। তার কি আর হুঁশ থাকে? সাদিদ নিজের হাতের উপর ভর দিয়ে নীলার মুখোমুখি হলো। প্রাণ পাখির মুখের উপর চলে আসা এলোমেলো চুলগুলোকে খুবই সন্তর্পণে কানের পেছনে গুজে দিল। নীলা চোখ জোড়া মিটমিট করছে, কেননা সে ইতিমধ্যে সাদিদের ঘোর লাগা চোখের সম্মুখীন হয়েছে। কতদিন পর সাদিদের ওই চোখ জোড়ার সম্মুখীন হলো সে। এখনও সেই প্রথমবারের মতোই বুকে হাতুড়ে পেটা খাচ্ছে। সাদিদ খুবই যতনে নীলার গালে হাত রাখলো। আলতো করে হাত বলিয়ে দিতেই নীলা আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। সাদিদ সেটা দেখে নিঃশব্দে মৃদু হাসল। অতঃপর নীলার কানের কাছে ঠোঁট লাগিয়ে মুহাচ্ছন্ন কণ্ঠে বলল, বাবুকে যে কতটুকু আদর করব সেটার প্রমাণ নিশ্চয়ই পেয়েছ। কিন্তু বউ, আমি যে বড্ড লোভী। কেবলমাত্র বাবুকে আদর করলেই আমার পোষাবে না, আমার যে বাবুর আম্মুকেও চাই। সাদিদের এমন কথায় নীলার শরীরে অনবরত কম্পনের সৃষ্টি হচ্ছে। তার পাতলা ঠোঁট যুগলো মৃদুভাবে কাঁপছে। সাদিদ তার তর্জনী আঙুল নীলার কাপা ঠোঁটের উপর রাখল। সাদিদ আলতো করে স্লাইড করতেই নীলা কাপা কাপা চোখে তার মুখ পানে তাকালো। আর মুহূর্তেই দুই চোখ জোড়া মিলিত হলো। সাদিদ পূর্বেকার ন্যায় কণ্ঠেই বলে উঠল, বাবা, এর আম্মিকে একটু আদর করা যাবে? নীলা অপর দিকে মুখ ফেরালো। সাদিদের এমন কথায় তার ভীষণ লজ্জা লাগছে। আর সাদিদ মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করছে প্রিয়তমার রক্তিম বর্ণের মুখশ্রী। সাদিদ নীলার গালে হাত রেখেই মুখটা নিজের দিকে ফিরিয়ে আনলো। কয়েক মুহূর্ত নিষ্পলক প্রাণ পাখির মুখের দিকে তাকিয়ে থেকে নীলার দিকে ঝুঁকে আসলো। শিহরণ অনুভব করে ঘাড়ের পেছনের চুলগুলো মৃদুভাবে টেনে ধরল। আর সাদিদ সবকিছু ভুলে গিয়ে নেশায় মত্ত হয়ে পড়ল। কেমন যেন শরীর ছেড়ে দিয়েছে। সাদিদ উন্মাদের মতো তার প্রিয়তমের ভেতরে মত্ত হলেও নিজের ব্যালেন্স ঠিকই বজায় রেখেছে। এতক্ষণে নীলার শরীরের উপর নামে মাত্র ভরসে পড়তে দেয়নি। দীর্ঘ সময়ের আদরে নীলা বেহাল হয়ে পড়ল। আর নিতে পারছে না। সাদিদকে আগ বাড়িয়ে সেটা বলতে হলো না, সেটা সে বুঝতে পেরে নিজেই ছেড়ে দিল তাকে এতক্ষণের আদরে। অবশেষে শীতের রাত, দীর্ঘ উষ্ণতা, ভালোবাসার ময় আদর শেষে সাদিদ থামলো। ছাড়তে ইচ্ছে না করলেও তাকে ছাড়তে হলো, কেননা সাদিদের যে ঘুরে যাওয়া ঠিক হবে না। তার প্রাণ পাখির মধ্যে আরেকটা প্রাণের সৃষ্টি হচ্ছে। সাদিদ নীলার গলায় মুখ রেখে লম্বা শ্বাস টানল। নীলাও ঘন ঘন শ্বাস ফেলছে, যা এই বন্ধ রুমে ভীষণ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সাদিদ তার গলার ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। নীলা কেঁপে ওঠে, আবারও তার বাহুতে খামচে তুলল। সাদিদ দুষ্টামি করতে চাইল না, নতুবা পরবর্তীতে নিজেকে সামলাতে হিমশিম খেতে হবে। আর সে নীলাকে অস্থির করতে ইচ্ছুক নয়। তার গলা থেকে মুখ সরিয়ে প্রাণ পাখির কানের কাছে মুখ নিল। পূর্বের ন্যায় ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, আজকের জন্য এতটুকুই, বাকিটা পরের জন্য রেখে দিলাম। বাবা এর জন্য তার মায়ের আদর একটু কমিয়ে দিয়েছে, কিন্তু তাই বলে ছাড় দেওয়া হয়নি। একবার বাবাই তার মা বাবার কাছে চলে এলেই সুদ সমেত সবগুলো ফেরত যাবে, বুঝছেন বাবা এর আম্মে? নীলা এমন লাগাম ছাড়া কথায় লজ্জায় চরসর সাদিদের বুকে মুখ লোকালো। সাদিদ এবার শব্দ করেই হেসে ফেলল। অতঃপর বালিশে ঠিক হয়ে শুয়ে নীলাকে সাবধানে বুকে জড়িয়ে নিল। আর ক্ষণে ক্ষণে নীলার মাথায় আলতো করে আঙুল জ্বালাতে লাগলো। নীলা আরাম পেয়ে আরও গুটিসুটি মেরে সাদিদের সাথে মিশে রইল। অনেকক্ষণ যাবৎ মাথায় হাত বুলিয়ে দিয়ে সাদিদ বলে উঠল, কলিজা, হাই কলিজা, ঘুমিয়ে পড়েছ? নীলা মাথা উঁচিয়ে তাকালো। তার যদিও আরাম পেয়ে
চোখ লেগে আসছিল, কিন্তু সাদিদের সামনে মাথা নাড়িয়ে না করলো। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে তার মাথায় চুমু খেলো, অতঃপর বুকে জড়িয়ে আবারও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেকক্ষণ যাবৎ, এমনকি বলতে পারো আরও অনেক আগে থেকে একটা কথা মাথায় ঘুর ঘুর করছে। বলার বা জানার ওইরকম সময় বা সুযোগ পাইনি, আর পেলেও তখন বলাটা অনুচিত মনে হয়েছে। এত জড়তা কেন? বলেন না কি বলবেন। বাবা এর আগমনের হিসাবটা ঠিক মেলাতে পারছি না জান। আমি তো এখন এসব আশা করিনি, নিম্নে আরও কয়েক বছর পর এইসবের প্ল্যান করতাম। আর আমার জানা মতে এখনই এরকম কোনো কিছু হওয়ার কথাও ছিল না। আমি সবসময় সেটা খেয়াল রেখেছি, তারপরেও কিভাবে। নীলা বুঝতে পারল সাদিদ কোন প্রসঙ্গে কথাটা বলেছে। তার এই মুহূর্তে রাগ বা লজ্জা হলো না, অভিমানে সেগুলো চাপা পড়ল। নীলার চোখ জোড়াতে মুহূর্তেই অশ্রুকণারা এসে ভিড় জমালো। তাই সাদিদকে কথার মাঝখানে থামিয়ে দিয়েই অভিমানরা কণ্ঠে বলে পড়ল, তার মানে আপনি বলতে চাইছেন ওর আগমনে আপনি খুশি হননি? আপনি তাকে চান না? সাদিদ থতমত খেয়ে গেল। এই মেয়েটা নাকি 2 দিন পর বাচ্চার মা হবে। সে নিজেই এত অবুঝ যে কিভাবে বাচ্চাকে বুঝ শেখাবে। সাদিদ নীলার অভিমান ভরা মুখটাতে তাকিয়ে হেসে ফেলল, অতঃপর রসিকতার স্বরে বলে উঠল, তুমি তো দেখছি ক বললে কক্সবাজার বুঝে ফেলো, ক দিয়ে যে কলা হয় সেটা জানো না? নীলা প্রতিউত্তর জানালো না। তার ভীষণ অভিমান হয়েছে। সাদিদ কিভাবে তাদের অনাগত সন্তানকে নিয়ে এমনটা বলতে পারে। কোমল মনের নীলা আর ভাবতে পারল না। এবারে চুপ করো, কাঁদে না, এত বোকা মানুষ হয়? এমন করে কাঁদছো কেন? কান্দার কি হয়েছে? পাখি চুপ করতে বলছি না, একবারে চুপ, এক ফোঁটা পানি যেন চোখে না আসে। প্রাণ পাখি, এজন্যই আমি তখন এতটা জড়তা প্রকাশ করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার ভয়টাই ঠিক হলো। এত অবুঝ হলে হয় জান? আমি কি একবারও বলেছি বাবা এর আগমনে আমি খুশি হইনি? নাকি এটা বলেছি যে আমি তাকে চাই না? কোনটা? একজন পুরুষ মানুষের জন্য বাবা হওয়ার অনুভূতিটা ঠিক কীরকম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পাখি। এটা কেবলমাত্র একজন পুরুষ মানুষ উপলব্ধি করতে পারবে। মেয়েরা যেমন মাতৃত্বে নিজেকে পরিপূর্ণ মনে করে, তেমনভাবে একজন পুরুষের জন্য বাবা হওয়ার সক্ষমতা বিশাল কিছু। অনেকে কত বছর সাধনা করেও এই বিশাল প্রাপ্তিটা অর্জন করতে পারে না, আর আল্লাহ আমাকে না চাইতেই এতটা খুশি হবার তৌফিক দান করেছেন। আমার এখানে খুশি না হয়ে উপায় আছে? আমি তো কেবল সময় বিষয়টা তোমার কথা ভেবে এসব বলছিলাম আর কি। আমি চাইনি এখনই তোমার উপর এত বড় দায়িত্বটা পড়ুক। আরও 4-5টা বছর গেলে তুমি কিছুটা বড় হতে, আর তখন না হয় আমরা এই সিদ্ধান্ত নিতে পারতাম। তাই আমার এত সব বলা। আমার দেখছি সব দিক দিয়েই বিপদ, ভালো বলা যায় না, আবার খারাপও বলা যায় না। তাহলে এখন আবার কি? আমার প্রশ্নের উত্তর। কি প্রশ্ন? সাদিদ বাঁকা হেসে নীলাকে সুরসুরি দেওয়া শুরু করলো। নীলা হাসতে হাসতে অবস্থা খারাপ। আর না বলছি আমি। এই তো লাইনে আইসো। তুমি কি অর্ণবের বিয়ের দিনটার কথা বলতে চাইছো? নীলার বেশ ইতস্তত বোধ হতে লাগলো। তারপরও সে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সাদিদকে বেশ চিন্তিত দেখা গেল। সে নিজের মধ্যে প্রশ্নদের ভিড় চেপে রাখতে না পেরে বলে উঠল, কিন্তু পাখি, সেটা কিভাবে সম্ভব? তুমি তো বলেছিলে তোমার তখন সেফ পিরিয়ড চলছিল, তাই আমি আর এই নিয়ে কোনো রকম চিন্তা রাখিনি। না মানে বলে তো ছিলাম, কিন্তু সম্ভবত ভুলবশত হিসাবে ঝামেলা লাগিয়ে দিয়েছি। সাদিদের এবার চিন্তার সাথে সাথে গম্ভীর মুখশ্রীও দূর হয়ে গেল। দেখা গেল দুষ্ট মুখে বাঁকা হাসি। সে নীলার গালে হাত রেখে দুষ্টুমি স্বরে বলে উঠল, হায় রে আমার ভুলাক্কের বউ রে, একেবারেই ঝামেলাবাদ হয়ে বসে রয়েছে। আমারই ভুল ছিল, তোমার কথা মেনে নেওয়াটা আমার কোনোভাবেই উচিত হয়নি। না তোমার উপর তখন দায়িত্ব দিতাম, আর না আজ এই দিন আসতো। আমারই ভুল। আপনি কি কোনোভাবে এটাকে অ্যাক্সিডেন্টলি বলবেন? নীলা আবারও অভিমানে গাল ফুলিয়ে ফেলল। সাদিদ এবার আর রাগলো না। তার বউটা যাওয়ার অবুঝ না হলে কি ওই সামান্য হিসেবে ভুল করে? তাই সাদিদ এবার তার অভিমানে ফুলে ওঠা গালগুলো বেশ জোরেই টেনে দিল। ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়েই ফেলবো? আপনি খুব খারাপ, খুবই বেশি খারাপ। আমার গালগুলো এখনো ব্যথা করছে। ব্যথা করার জন্যই দিয়েছি, এমন উল্টো পাল্টা ভাবলে এর থেকেও বেশি জোরে দেবো। আমি কি উল্টো পাল্টা ভেবেছি? উল্টো পাল্টা নয় তো কি? তুমি অ্যাক্সিডেন্ট শব্দটা উচ্চারণ কিভাবে করতে পারো, তাও আবার নিজের সন্তানের বিষয়ে? পাখি, আল্লাহর রহমত স্বরূপ আসা এই উপহার কখনো বান্দার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে?
আমরা মানবজাতি যতই আধুনিকতার ছোঁয়া লাগিয়ে অনাকাঙ্ক্ষিত বাচ্চাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিই না কেন, এই শব্দটা একটা নিষ্পাপ প্রাণের ক্ষেত্রে উচ্চারণ করাও পাপ। নিজেদের ভুলে হোক বা অন্য কিছু, কখনোই উপহারকে অ্যাক্সিডেন্ট বলা ঠিক নয় পাখি, কখনো না। আই এম সরি, এতটা গভীরভাবে বুঝে বলিনি। আমি জানি তো পাখিটা আমার কতটা অবুঝ, সেটা যদি সাদিত না বোঝে তাহলে কে বুঝবে? নীলা হাসল, খুব মিষ্টি সেই হাসি। সাদিদও মুগ্ধ হয়ে প্রাণ পাখির হাসি মুখটা দেখল। হোক না কিছুটা অবুঝ, কিছুটা চঞ্চল, কিন্তু দিন শেষে মেয়েটার মনটা যে একেবারে নিষ্পাপ। আর সাদিদে নিষ্পাপ মনের মেয়েটাকেই ভালোবেসেছে, যে ভালোবাসার গভীরতার পরিমাণ বোধহয় কোনো মাপযন্ত্র দ্বারাই নির্ণয় করা সম্ভব নয়। জানালার থাই গ্লাস ভেদ করে সূর্যের কিরণ রশ্মি রুমের ভেতর তির্যকভাবে প্রবেশ করতেই নীলার ঘুমটা ছুটে গেল। পিটপিট করে চোখ খুলতে সে অনুভব করলো আজকের সকালটা অন্যরকম, একেবারে অন্যরকম একটা ভালো লাগায় সকালটা ছেয়ে আছে। তার কারণ জানতে নীলা নিজের মনকেই প্রশ্ন করল এবং চঞ্চল মন উত্তর জানাতে সময় নিল না, নিঃশব্দে যেন বলে দিল। নীলা আধ ঘুমো চোখ জোড়া নিয়ে উপরে তাকালো। সঙ্গে সঙ্গে একজোড়া সম্মোহনী চোখের সাথে তার দৃষ্টির মিলন হলো। সাদিদ এক দৃষ্টিতে নীলার মুখপানেই তাকিয়ে রয়েছে। নীলা ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। এটাই তো সেই কারণ, নীলার অন্যরকম ভালো লাগার কারণ হিসেবে এই সুপুরুষটি পরিপূর্ণভাবে দায়ী। সকালটা এত স্নিগ্ধ সুন্দর করার জন্য এই সাদিদ ইবনে শারিয়া নামক পুরুষটির ভয়ঙ্কর এক শাস্তি পাওয়া উচিত। তাই শাস্তিস্বরূপ নীলা সাদিদের গালে হাত রাখল, খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেল। সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার হাসি দেখে নীলাও হাসল, অতঃপর বলে উঠল, কখন জেগেছেন? ঘুমিয়েছিলাম কখন? মানে কিছু না, এটা তুমি জাগ্রত হওয়ার কিছু সময় পূর্বে। নীলা মৃদু হাসল। আজ তার কাছে সবকিছু একটু বেশি ভালো লাগছে। কত দীর্ঘ রজনী পেরিয়ে নীলা এই সকালটা উপভোগ করতে পারল। এত প্রশান্তিময় ঘুম নীলা কবে ঘুমিয়েছিল সেটা বোধহয় প্রায় ভুলেই গেছে। নীলা এবার নিচে এসে সাদিদের উন্মুক্ত বুকে নাক ডুবিয়ে দিল। শুধু মেয়েদের শরীরেই যে মিষ্টি ঘ্রাণ বিরাজ করে তেমনটা কিন্তু নয়, ছেলেদের শরীরেও যে এক মন মাতানো মাতাল করা নেশালো ঘ্রাণ মিশে থাকে। আর এই নেশালো ঘ্রাণই নীলার ঘুমটাকে গভীর তন্দ্রায় নিয়ে গিয়েছে। নীলাকে ছোট্ট বাচ্চাদের মতো বুকে নাক ঘষতে দেখে সাদিদ মৃদু হাসল। কাত হয়ে তার মাথাটা নিজের বাহুর উপর রেখে হালকা ঝুঁকে আসলো। নীলা তার ঘন কালো চোখের পাপড়ির আড়ালের মায়াবী চোখ জোড়া দিয়ে সাদিদকে এক দৃষ্টিতে দেখতে লাগলো। সাদিদ তার কোমল গালে হাত রেখে কপালে উষ্ণ চুম্বন আঁকলো। শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা মিসেস। আপনাকেও। আমারটা কি আপনারটা? সাদিদ নিজের কপালে গিয়ে দিল। নীলা বুঝতে পেরে হাসল। অতঃপর যখনই তার কপালে ঠোঁট ছোঁয়াতে যাবে, দুষ্ট সাদিদ তার কপাল সরিয়ে নীলার দিকে মুখোমুখি হলো। তাই কপালে পরিবর্তে তার ঠোঁটে নীলার কোমল ঠোঁটের চুম্বন পড়ল। নীলা চোখ বড় করে সাদিদের দিকে তাকিয়েছে, আর অপরদিকে সাদিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এটা কি হলো? আপনি চিটিং করেছেন। তাই নাকি? আমার তো এমনটা মনে হচ্ছে না। সেটা হবে কেন? সব সময় মাথায় যে দুষ্টুরা কিলবিল করে। তুমি আমাকে ইনসাল্ট করছো? না, সম্মান করছি। সরুন, পাঁচই লোক কোথাকার। আউ! সাদিদ সরল না, এমনকি নীলাকেও উঠতে দিল না। ঠেসে ধরে তার চোখে চুমু খেল। বিনা মেঘের এমন বজ্রপাতে নীলা কিংকর্তব্য বিমর। সাদিদ তাকে চেপে ধরে চুমু খাওয়াতে অতঃপর ছেড়ে দেওয়ার সময় ইচ্ছে করে একটা কামড় বসিয়ে দিল। নীলার এদিকে জান বেরিয়ে আসে। তার অপর দিকে সাদিদ হাসছে। নীলা কটমট চাহনিতে তার দিকে তাকাতেই সাদিদ নীলার নাকে নাক ঘষে দিল। অতঃপর ফিচেল কণ্ঠে বলল, সুদবোধ করে দিলাম। নীলা আশ্চর্য, এত দুষ্টু ছেলেটাকে সে কিনা পাগলের মতো ভালোবাসে। সে নিজেও তো আরেক পাগল, নতুবা এতটা বুঝি ভালোবাসত। সাদিদ দুষ্টুমি ছেড়ে এবার নীলাকে ধরে উঠিয়ে বসালো। অতঃপর ধীরে ধীরে নিচে নামিয়ে তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। নিধি সার্ভেন্টদের সাথে মিলে সকালের নাস্তার প্রিপারেশনে ব্যস্ত। নীলা ফিরে আসাতে সবার মাঝেই যেন উৎফুল্লতা ছড়িয়ে আছে। এতদিনের বিষাদটা কেটে গিয়ে সবাই
হাসি মুখে নিজস্ব কাজও সম্পাদনে লেগে রয়েছে। নাস্তার এখনও দেরি বিধায় সাদিদ নীলার জন্য 2টো সেদ্ধ ডিম, 1 গ্লাস কুসুম গরম দুধ আর হোমমেড একটা স্যান্ডউইচ নিয়ে আসলো। সাদিদের হাতে এসব জঘন্য জিনিসগুলো দেখে নীলার চোখ মুখ কুঁচকে এলো। সে আগে ভাগে হাত দিয়ে মুখ চেপে ধরেছে। সাদিদ এসবে বিন্দুমাত্র পাত্তা দিল না। নীলার সামনে বসে একটা সেদ্ধ ডিম হাতে নিয়ে বলল, চুপচাপ হাঁ করবে আর ঝটপট খেয়ে নেবে। একদম না, এসব আমি খাবো না। মায়ের চেনো? হ্যাঁ, তাহলে মায়ের খাবে। নীলা হেসে ফেলল। সাদিদ কথায় কথায় তাকে মায়ের ধমক দেয়, কিন্তু নীলা ভালো করেই জানে এটা তার পক্ষে সম্ভব নয়। নীলা যতটুকু না আঘাতে ব্যথা পাবে, সাদিদ তার দ্বিগুণ নিজেকে ব্যথায় জর্জরিত করবে। ছেলেটা একেবারে পাগল।